নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো গাইস, একটা বেশ ভালো থিওরি শুনলাম যে কলকাতা নাইট রাইডার্সের ভেঙ্কি মাইশোর একদম মাস্টার মাইন্ড খেলোয়াড়। তো ভেঙ্কি মামা আমাদের তো কলকাতা নাইট রাইডার্স কিন্তু গৌতম গম্ভীর, অভিষেক নায়ার, রায়ান টেন্ডাসকাটে তারা চলে যাবার পর কিন্তু এখন অবধি কোনো নতুন আর কি সাপোর্ট স্টাফ বা কোচ নেয়নি। মেন্টর হিসেবে অবভিয়াসলি ডোয়েন ব্রাভো এসেছে, বাট অন্য কোনো কোচ আসেনি এবং নতুন কাউকে অ্যানাউন্সও করেনি। তো কারাবার এটা রটাচ্ছে যে ভেঙ্কি মামা নাকি জানে যে খুব তাড়াতাড়ি গৌতম গম্ভীর ভারতীয় ক্রিকেট টিম থেকে বেরিয়ে আসতে চলেছে, গৌতম গম্ভীর সরে যেতে চলেছে, তো আবার সেই কোচিং স্টাফ কলকাতায় ফিরে আসবে, সেই জন্যই নাকি কাউকে নেয়নি। হতেই পারে ভাই, যে জায়গায় পরিস্থিতি চলে গেল, কারণ নিউজিল্যান্ডের কাছে হোয়াইট ওয়াশ হওয়া, 10 বছর পর বর্ডার গাভাস্কার ট্রফি অস্ট্রেলিয়ার কাছে হারা। দেখো, প্রথমত ক্রিটিসাইজ করার আগে অ্যাপ্রিসিয়েট করা দরকার যে 10 বছর বর্ডার গাভাস্কার ট্রফি ইন্ডিয়া নিজেদের কাছে রেখেছিল। অস্ট্রেলিয়া ক্রিকেটিং নেশন কি লেভেলের আমরা জানি, এবং তারা টেস্ট ক্রিকেটটাকে ভীষণভাবে প্রায়োরিটি দেয়, এবং তাদের কাছে 10 বছর টেস্ট সিরিজ না হারা, এটা ইন্ডিয়ার একটা বিশাল রেকর্ড ছিল। তো সেই রেকর্ডটা ফাইনালি গেল। বর্ডার গাভাস্কার ট্রফি অস্ট্রেলিয়া জিতলো নিজেদের ঘরের মাঠে, 3-1 জিতলো। ব্রিসবেনে বৃষ্টি না হলে 4-1 হতে পারত। এবং প্রথম টেস্ট ম্যাচের পর থেকে কখনোই ইন্ডিয়াকে এই সিরিজে ফেভারিট লাগেনি, সবসময় ইন্ডিয়া এই সিরিজে ব্যাক ফুটেছিল। আর গৌতম গম্ভীরের ইন্ডিয়ান টিম ছাড়ার কথা বললাম কেন, হয়তো এখনই বিসিসিআই তাকে সরিয়ে দেবার কথা ভাববে না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এটা ট্রানজিশনের সময়, এবং এই সময়ে দাঁড়িয়ে সিনিয়র প্লেয়াররা যারা ফর্ম হারিয়েছে তারা যদি নিজেদেরকে সরিয়ে না নেয়, গৌতম গম্ভীরের পক্ষেও কিন্তু টিম ম্যানেজ করা কঠিন হবে। কারণ আইপিএল টিম ম্যানেজ করা একরকম ব্যাপার, ভারতীয় টিম ম্যানেজ করা একরকম ব্যাপার, যেখানে আগে আলোচনা করেছি যে একটা ইগোর ব্যাপার থাকে, এবং সিনিয়র প্লেয়ার যারা কিন্তু রান পাচ্ছে না তারা নিজেদেরকে সরিয়েও নিচ্ছে না। রোহিত শর্মা মনে করা হচ্ছিল যে হয়তো অবসর নিয়ে নেবে, বাট কালকে যে জিনিসটা হলো, প্রথমত ইন্টারভিউ দিল রোহিত শর্মা এসে, এবং রোহিত শর্মা ইন্টারভিউতে বললো যে আমার ফর্ম নেই, তাই আমি নিজেকে সরিয়ে নিয়েছি, আমি এখনো খেলবো, আমি কি এত দূর থেকে না খেলতে এসেছি। এগুলো সব ম্যাচের মাঝখানে একটা ইন্টারভিউ চলে এলো রোহিত শর্মার, যেটার কোনো দরকার ছিল কিনা আমি জানি না, এবং সেই জায়গাতে রোহিত ক্লিয়ার করে দেয় আমি রিটায়ারমেন্ট নিচ্ছি না। এবং তার পরপর সেই ইন্টারভিউটা থেকে কিন্তু রীতিমতো দেখলাম পিআর শুরু হয়ে গেল। যত ফর্মার ক্রিকেটার তাদের দিয়ে দেখি টুইট হচ্ছে, ইভেন বিদ্যা বালান পর্যন্ত টুইট করছে যে 12 বছর আগে বলেছিল যে আমি কোনো ক্রিকেট খেলা দেখি না, সচিন টেন্ডুলকারকে আমার ভালো লাগে, যে পেড টুইট ছাড়া কিছু করেই না। মানে তোমার টিমের যে ক্যাপ্টেন, সে একটা ম্যাচ মাঠের বাইরে বসেছে, তাকে ড্রপ করা হয়েছে না সে নিজে সরে গিয়েছে সেটা অন্য কথা, বাট সে ম্যাচের মাঝখানে এসে বলছে আমি এই ম্যাচে নিজেকে সরিয়েছি, এবং তারপর সেটা নিয়ে রীতিমতো পিআর বাজি চলছে। তো এই টাইপের মানসিকতা হলে ক্রিকেটের উন্নতি মুশকিল আছে। যদি আমরা অস্ট্রেলিয়ার মতো টিম দেখি, গিলক্রিস্ট একবার ভিভিএস লক্ষ্মণের ক্যাচ ফেলেছিল বলে রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছিল যে আমার আর হচ্ছে না। কত মানে বড় বড় ক্রিকেটার আছে যারা যথেষ্ট ভালো ফর্মে ছিল, বাট বুঝতে পারছিল এবার সময় এসেছে নতুনদের সুযোগ দেবার, তারা নিজেদেরকে সরিয়ে নিয়েছে। বাট ইন্ডিয়ান ক্রিকেটে কোনো সময় সেই ব্যাপারটা হয় না। দেখো, লেজেন্ড তো অশ্বিন হয়তো এই সময় দাঁড়িয়েও কোহলি বা রোহিতের থেকে হোম টেস্টে বেশি এফেক্টিভ হতো, বাট অশ্বিন কিন্তু সময় বুঝে সরে গেল। বাট রোহিত শর্মা, সে এখনো সরবে কি সরবে না সেই নিয়ে কথা বলছে, যদিও আমি চাই যে রোহিতের শেষটা ভালোভাবে হোক, বাট কালকে থেকে যেরকম পিআর শুরু হলো, চিন্তা লাগছে যে এখনো আবার কি আরো 2 বছর খেলার কথা ভাবছে নাকি। বিরাট কোহলিকে দেখো, কন্টিনিউয়াসলি একইভাবে আউট হয়ে যাচ্ছে। একটা ইন্টারন্যাশনাল লেভেলে কোহলির মতো একটা প্লেয়ার যার লেগাসি অনেক বেশি, রোহিত এবং কোহলিকে অনেক সময় এক জায়গাতে নিয়ে আসা হয়, বাট আমার মনে হয় না রেড বল ক্রিকেটে রোহিতের অত ইম্প্যাক্ট আছে যতটা কোহলির আছে। কোহলি সেখানে অনেক বেটার ক্রিকেটার, অনেক বেশি করে এসেছে, তবে তারপরও একটা ওই টাইপের প্লেয়ার বারবার যদি একইভাবে আউট হতে থাকে, সেখানে তার জায়গা নিয়েও ভাবতে হবে। কন্টিনিউয়াসলি কিন্তু টিম ইন্ডিয়াকে চাপে ফেলছে বিরাট কোহলি। ভারতের মাটিতে খেলা হলো নিউজিল্যান্ডের সঙ্গে, সেখানে আমরা দেখলাম স্পিন খেলতে পারে না। অস্ট্রেলিয়াতে গিয়ে খেলা হলো, সেখানে আমরা দেখছি পেসও খেলতে পারছে না। সেখানে যদি স্পিনও না খেলতে পারে, পেসও না খেলতে পারে, দলকে হেল্প করবে কি করে? তো মেন প্রবলেমটাই হয়ে গিয়েছে ইন্ডিয়ান সিনিয়র প্লেয়ারদের নিয়ে ড্রেসিং রুমের প্রবলেম, এবং সেখানে গৌতম গম্ভীর অ্যাকচুয়ালি কোহলি রোহিত তাদের সঙ্গে ক্রিকেট খেলেছে, বিশাল সিনিয়র থেকেও নয়। তো সেই জায়গাতে আমার মনে হয় না যে কম্বিনেশন ঠিকঠাক বসবে যদি এই সিনিয়র প্লেয়াররা রিটায়ার না করে। যেমন টি-20 এখন কিন্তু আদর্শ সেট আপ হয়ে গিয়েছে, ইয়ং স্টারদের নিয়ে ভালো সেট আপ বানানো সম্ভব, বাট ওডিআই বা টেস্টে কিন্তু সেই সমস্যা হবে যতদিন না কোহলি বা রোহিতের মতো প্লেয়ার নিজেদেরকে সরিয়ে নিচ্ছে। জাদেজা কিন্তু এখনো সিনিয়র প্লেয়ারদের মধ্যে সব থেকে হয়তো বেশি এফেক্টিভ টেস্টে আছে, বাকিদের নিয়ে কিছু বলা যাচ্ছে না। কোহলির তো 4-5 বছর ধরে এত খারাপ ফর্ম চলছে, তো সেখানে সেটা একটা সমস্যার জায়গা। দেখা যাক ইন্ডিয়া নতুনভাবে কি যখন নেক্সট ইংল্যান্ড ট্যুরে যাবে শুরু করবে সিনিয়র প্লেয়ারদের বাদ দিয়ে। কিন্তু সিনিয়র প্লেয়ারদের বাদ দিলে যে ইয়ংস্টারদের কথা আমরা বলছি, কেএল রাহুল সিরিজের শুরুটা ভালো করেছে, অবশ্যই রোহিতের জন্য তাকে তার পজিশন স্যাক্রিফাইস করতে হয়েছিল, বাট কেএল রাহুল কিন্তু
কোনো সময় একদম টপ খেলেছে সেটা বলতে পারবো না, মানে কখনো কখনো ভালো খেলেছে, আবার তার পরপরই ফর্ম হারিয়েছে। শুভমান গিল, যাকে কোহলির সাকসেসের ভাবা হচ্ছিল যে এই প্লেয়ারটা দারুণ কিছু করবে, বাট শুভমান গিল ভেবে দেখো যে কটা ভালো ইনিংস খেলেছে, দেশের বাইরে কটা ভালো ইনিংস খেলেছে। তো সেখানে ইয়ংস্টারদেরও পারফরমেন্স যে আমরা খুব আহামরি কিছু দেখতে পাচ্ছি সেরকমটা না। সরফরাজ খানের মতো প্লেয়ারকে নিয়ে কথা হয়, বাট গুরুত্বপূর্ণ সময় আমরা তাকেও আর কি দেশের মাটিতে দেখেছি ব্যর্থ হয়েছে, এবং তার যেরকম টেকনিক বিদেশের মাটিতে গিয়ে সফল হবে কিনা সেই নিয়েও প্রশ্ন আছে। তো ভারতের মতো দেশে যদি একটা টেস্ট টিম বানাতে গিয়ে এত ভাবনা চিন্তা করতে হয়, যেখানে এত ক্রিকেট হচ্ছে, ক্রিকেটটাই ধর্ম, ক্রিকেটে এত টাকা, সেটা সমস্যার জায়গা। তো মেবি সেখানে প্লেয়ার খুঁজে বার করতে হবে যে কারা টেস্ট ক্রিকেটের জন্য আদর্শ, কোন প্লেয়ার আছে যারা নিজেদের সবটা দিয়ে টেস্ট ক্রিকেটটা খেলতে পারবে, মাঠের মধ্যে দাঁড়িয়ে থাকবে। অভিমন্যু ঈশ্বরনের মতো প্লেয়ারকে কি ট্রাই করা যেতে পারে, ভাবতে হবে। আমার তো একটা প্লেয়ারের ওপর ভবিষ্যতে হোপ আছে যে সেই প্লেয়ারটা হয়তো ভালো কিছু করতে পারে, সেটা হচ্ছে সাই সুদর্শন। তাকে দেখে মনে হয় তার মধ্যে কিন্তু সেই টেম্পারমেন্ট আছে যে মাঠে 150টা বল 200টা বল আমি খেলবো, সেই ব্যাপারটা। তো সেখানে ভবিষ্যৎ নিয়ে ভাবনা চিন্তা করতে হবে। এই টেস্ট ম্যাচের কথা বললে কি আর বলবো, তো ইন্ডিয়াকে আজকে প্রায় 55টার মতো অ্যাড করতে হতো, যে 200-র উপর টার্গেট দিতে হতো অ্যাটলিস্ট লড়াই করার জন্য, যেহেতু বুমরা অ্যাভেলেবেল নেই। এবং সেই জায়গাতে ইন্ডিয়া করলো কি, করলো মাত্র 15-16 রান, 161 করতে পেরেছিল, 162 টার্গেট ছিল। এবং সেখানে তুমি যদি দেখো ওয়াশিংটন সুন্দরের অ্যাপ্রোচ, এই পিচে তো দাঁড়িয়ে থাকলে আউট হবেই, স্কোয়াড বোলারদের মতো বোলার যে লেন্থে বোলিং করছে, বাট কোনো রকম অ্যাটাকিং খেলা আমরা দেখলাম না, দাঁড়িয়ে থেকে থেকে আউট হলো, জাদেজাও আউট হলো, এবং দেন বোলার্সদের এই পিচে কিছু করার নেই। তো সেখানে ইন্ডিয়া 161তেই অল আউট হয়ে যায়, এবং ইন্ডিয়া বল করতে এসে প্রথম কিছু ওভার খুবই জঘন্য বোলিং হয়েছে, কোনো কন্ট্রোল নেই, কোনো কিছু নেই। প্রথম 2 ওভারে এরকম একটা লো স্কোরিং ম্যাচে 12 রান এক্সট্রা দিয়েছে। ম্যাচ তো কিছুটা ওখানেই শেষ হয়ে গেছিল, তবে তারপর প্রসিদ্ধ কৃষ্ণ 3টে উইকেট নিয়ে কিছুটা আশা বাঁচিয়ে রেখেছিল, যার মধ্যে দেখতে গেলে লাবুসেন বা কনস্টাস তো খারাপ শট খেলে আউট হয়েছে, স্টিভ স্মিথ পিচের জন্য আউট হয়েছে, বাট ঠিক আছে, প্রসিদ্ধ কৃষ্ণ উইকেটগুলো নিয়েছে, প্রথম টেস্ট ভালো করেছে। তবে তারপরে যদি লেন্থ দেখো, বড্ড বেশি ওভার পিচ করেছে, বেশি রান করার সুযোগ করে দিয়েছে। এখানেই জসপ্রীত বুমরাকে টিম ইন্ডিয়া মিস করেছে। এই টেস্টের ম্যান অফ দ্য সিরিজ হয়েছে জসপ্রীত বুমরা। টিম ইন্ডিয়া 3টে ম্যাচ হেরেছে, তারপরও একটা এমন প্লেয়ার যে ম্যান অফ দ্য সিরিজ হচ্ছে, সে যে টিমটা খারাপ খেলেছে সেই টিম থেকে হচ্ছে, মানে বোঝা যাচ্ছে যে বুমরার কতটা ইম্প্যাক্ট ছিল। এই মানে সিরিজটা তো বলা হচ্ছিল জসপ্রীত বুমরা ভার্সেস অস্ট্রেলিয়া খেলা হচ্ছে, তো বুমরার জন্য অবশ্যই খারাপ লাগছে, যে লেভেলের এফোর্ট দিয়েছে তারপরও ইন্ডিয়া এইভাবে সিরিজটা হারলো। বাট বুমরা ছাড়া বাকি বোলার্সরা কিন্তু কখনোই সেরকম কনসিস্টেন্ট হতে পারেনি। অস্ট্রেলিয়ার হয়ে স্টার্ক একটা ম্যাচে চলেনি, তো বোল্যান্ড কামিন্স মিলে সামলে দিয়েছে, হ্যাজেলউড চলে গিয়েছে, বোল্যান্ড এসে কিরকম বোলিং করেছে দেখো। ইন্ডিয়ার হয়ে সিরাজ কখনো অফ গেছে, কখনো অন গেছে, এই টাইপের মানে সিরিজ গিয়েছে। বাট সিরাজের আমি খুব বেশি দোষ দিচ্ছি না, কারণ একটা প্লেয়ার যে কন্টিনিউয়াসলি বোধহয় এই বছরে সব থেকে বেশি বোলিং করেছে, তারও কিছুটা রেস্ট দরকার ছিল, সিরাজকে একদমই ছন্দে লাগেনি, ফলে কিন্তু ইন্ডিয়া একদমই ম্যাচে ছিল না। বোলিং করে 3টে উইকেট তাড়াতাড়ি তুলে নিলেও খোয়াজার মতো প্লেয়ার, যেটা জসপ্রীত বুমরার বাণী ছিল, জসপ্রীত বুমরা এলেই আউট করে দিত, সে একদিকে টিকে যায়, রান করে। পরবর্তীকালে খোয়াজাকে তোমার যখন আউট করলো সিরাজ, ততক্ষণে ম্যাচ বেরিয়ে গিয়েছে, এবং তোমার আর কি ওয়েবস্টেড এবং ট্রাভিস হেড মিলে রান তুলে দিল। তো সেই জায়গাতেই জসপ্রীত বুমরাকে টিম ইন্ডিয়া মিস করেছে। বুমরার যে কন্ট্রোল, বুমরার যে লেন্থ, সেই লেন্থে যে বুমরা বোলিং করে একদিক থেকে চাপ সৃষ্টি করে, বুমরা থাকলে কিন্তু 161 রান নিয়েও লড়াই হতো, ইন্ডিয়া জিততেও পারতো, টিমের সম্পূর্ণ এনার্জিটা চেঞ্জ হয়ে যেতে পারতো। বাট যেটা হয়নি সেটা বলে তো লাভ নেই। তো সেখানে বুমরা যখন নেই, এই রানটা ইন্ডিয়া ডিফেন্ড করতে পারবে না, সেটাই মনে হয়েছিল। লাস্ট অব্দি অস্ট্রেলিয়া জিতেছে অ্যাজ এ ডিজার্ভিং টিম। অস্ট্রেলিয়া 3-1 সিরিজ জিতেছে, ইন্ডিয়া বর্ডার গাভাস্কার ট্রফি হারলো। বাট ভবিষ্যৎ টেস্ট ক্রিকেটের কি হতে চলেছে সেই দিকে নজর থাকবে, যে নেক্সট টাইম সিলেক্টররা তারা কি কোনো কড়া সিদ্ধান্ত নেবে, কারণ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল তখন কনফার্ম হয়েই গেল, সাউথ আফ্রিকা আর অস্ট্রেলিয়া খেলতে চলেছে। তবে তার পরপরই কিন্তু ফাইনালের পর জুন মাসে ইন্ডিয়া ইংল্যান্ডে ট্যুর করবে আইপিএল এর পর, এবং নেক্সট সার্কেল শুরু হয়ে যাবে, এবং সেই সার্কেলে ইন্ডিয়াকে নতুনভাবে শুরু করতে হবে। ইন্ডিয়ার কাছে কি সেই লেভেলের প্লেয়ার আছে, নতুন কোন ব্যাটসম্যানদের সুযোগ দেবে, বা বোলিংয়ে জসপ্রীত বুমরাকে সাথ দেবার মতো কে থাকবে। মোহাম্মদ সামি যদি ফিট হয়ে ফিরে আসে, সামির মধ্যে এখনো ক্ষমতা আছে সেই জায়গাতে গিয়ে ইম্প্যাক্ট রাখার। মোহাম্মদ সামিকে অ্যাকচুয়ালি ইন্ডিয়া সব থেকে বেশি মিস করেছে, সামির যে কন্ট্রোল সেই জিনিসটা। তো সেখানে কিন্তু অনেকগুলো বিষয়ের দিকে নজর রাখতে হবে, এবং সিলেক্টরদের ওপর কিন্তু কড়া সিদ্ধান্ত নেবার একটা দায়িত্ব থাকবে। দেখা যাক সেখানে সিনিয়র প্লেয়ারদের ভবিষ্যৎ কি হয়, গৌতম গম্ভীরের ভবিষ্যৎ কি হয়, সেই দিকে নজর থাকবে। বাকি আর একটা আপডেট তোমাদের দিয়ে দিই, তো সেটা হচ্ছে ফিল সল্টকে নিয়ে। কলকাতা নাইট রাইডার্স দলে ফিল সল্ট না আসাতে অনেকেরই খারাপ লেগেছিল, আমারও খারাপ লেগেছিল। বাট কলকাতা নাইট রাইডার্সেরই আর একটা ফ্র্যাঞ্চাইজি আবুধাবি নাইট রাইডার্স IL T20 লিগে, সেখানে কিন্তু ফিল সল্ট খেলবে।
তো ভেঙ্কি মামা কিন্তু ওই ফ্র্যাঞ্চাইজিতে ফিল সল্টকে নিয়ে এসেছে। যদিও কতগুলো ম্যাচ অ্যাভেলেবেল থাকবে সেই দিকে নজর থাকবে, কারণ ইন্ডিয়ার সঙ্গে ইংল্যান্ডের টি-20 সিরিজও আছে। বাট ফিল সল্টকে কিন্তু আমরা আবুধাবি নাইট রাইডার্সের জার্সিতে খেলতে দেখতে পাবো সুনীল নারাইন বা আন্দ্রে রাসেলদের সঙ্গে। রাসেলেরও ফিটনেস নিয়ে কোনো আপডেট নেই, বাট সেখানে কি আবার নারাইন সল্ট জুটি আমরা ওপেন করতে দেখবো, সেই দিকেই কিন্তু নজর থাকবে। তো গাইস, এই আপডেটগুলোই তোমাদেরকে এই ভিডিওতে দেবার ছিল। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।